এই রণজয়ের বাড়িতে এই আজকে আমার প্রথম আসার সুযোগ হলো। পরমপিতার চরণ বন্দনায় আমরা সবাই ব্রতী হয়েছি। এতক্ষণ সঙ্গীতে সবাই মন আলোকিত করে ফেলেছিল। তার মধ্যে সুমন সাহা ভাই আচার্যের ইচ্ছে, আচার্য যে সবসময় প্রত্যেকটি সত্তাকে ঠাকুরময় করে রাখতে চাইছেন, সেইটা বাস্তবে যখন ভেতর থেকে তৈরি হয়, এক তো হচ্ছে জন্মগত সংস্কার, তারা চট করেই হয়ে যায়। আবার যাদের একটুখানি ড্রব্যাকস আছে, একটু ঘাটতি আছে, একটু চেষ্টা করলেই সেটা আবার জেগে ওঠে। আমি প্রতিনিয়ত ঠাকুরকে নিয়ে থাকার চেষ্টা করি। শরীর মনের ভারসাম্য সবসময় হয়তো বজায় রাখতে পারি না। ঠাকুরের যে কি বিশাল তার যে আকুতি, তিনি চেয়েছিলেন প্রত্যেকটি মানুষ আনন্দে থাকবে, সংসারগুলি আনন্দে থাকবে, পারিপার্শ্বিক এই সমাজ ব্যবস্থা সুন্দর হয়ে উঠবে, আনন্দে ভরপুর হয়ে উঠবে, জীবনটা আনন্দের। আর মানুষের চলনের যে খাক্তি, সেই খাক্তির জন্যই সেটি বঞ্চিত হয়ে থাকছে। আনন্দে কে না থাকতে চায়? আনন্দের যে স্বরূপ, তাকে যদি জীবনে জীবন্ত করে রাখা যায়, তাকে জীবন্ত করে রাখবো কি করে? এবার জীবন্ত করে রাখবার যে বাস্তব পন্থাগুলো, সেগুলো তাকে ভালোবাসা, তাকে আত্মস্থ করা। আত্মস্থ করলে যে জিনিসগুলো ব্যক্তির ভেতরে জাগ্রত হয়, সেটা কি? ঠাকুর যেমনভাবে কথা বলতেন, ঠাকুর যেমন করে ভাবতেন, ঠাকুর যেমন করে মানুষের জন্য আকুলি বিকুলি করতেন। ঠাকুর বলতেন, আমি কেউ যদি কষ্টে পড়ে না, আমার মনে হয় আমি যেন নিজেই কষ্টে পড়েছি, ওই কষ্টটা যেন আমার নিজের। এই অনুভূতিটা কি করে হয়? একজন রক্ত মাংসের মানুষের এই অনুভূতি ঠাকুরের হতে পারে। আমরাও যদি চেষ্টা করি সেই রকম অনুভূতি আমাদের ভেতরে একটু জাগে। আমার পাড়ার কেউ একজন দুঃখ কষ্টে আছে, তার কথা যখন জানতে পারলাম, তাকে কি করে সুস্থ করা যায় তার ব্যবস্থা চিন্তা ভাবনা করলাম। কিভাবে তাকে সহযোগিতা করা যায় যত রকম ভাবে। এই যে একটা ভাব, সে তো আমার রক্তের সম্পর্ক নয়, কোনো কিছুই না, কিন্তু এই ভাবে যখন আমরা যখন ঠাকুরকে নিয়ে চলার অভ্যাস করি, এই ভাবগুলো আমাদেরকে পেয়ে বসে। স্বতঃস্ফূর্তভাবে এই জিনিসগুলো মনের মধ্যে আসে যে আমি এগুলো করব। বাস্তবভাবে একে অপরের জন্য করা। যদিও আজকাল জীবনযাত্রা অনেক পাল্টে গেছে, শহরের জীবনযাত্রা তো ভীষণভাবেই পাল্টে গেছে। মানুষ এত ব্যস্ত যে সে নিজেই বোঝে না আমি কি করছি না করছি। আমরা সবাই ভাগ্যবান যে জীবন্ত আদর্শকে পেয়েছি। তিনি আমাদেরকে মনোজগৎটাকে কি সুন্দরভাবে তৈরি করে দিলেন, যে ঈশ্বর এক, প্রেরিত পুরুষ রূপে তিনি যুগে যুগে এসেছেন, বর্তমানে তিনি এসেছেন। সেই প্রেরিত পুরুষকে যারা যে জনগোষ্ঠী তাকে গ্রহণ করলো, তারা একটা করে গোষ্ঠী তৈরি হলো। কিন্তু পূর্বতনকে পূরণ করে বর্তমান যখন আবির্ভূত হন, তখন তিনি সকলের ভেতরে সকলকে নিয়েই তিনি বিরাজ করেন। এই যে সহজ সত্যটা, এটা আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে, কিন্তু সাধারণ মানুষের কাছে এই সত্যের এখনো পৌঁছতে অনেক দেরি। তারা নানা রকমের ভ্রান্ত ভাব নিয়ে রয়ে গেছে। আর আমাদেরকে সবসময় প্রেরণা দিচ্ছেন বাঁচার
পথে অঢেল হয়ে চলার জন্য আচার্যদেব সবসময় আমাদেরকে প্রেরণা দিচ্ছে। এই যে সুমন ভাই আমাদের সৎসঙ্গের সভাপতি কার্তিক সরকারদার প্রসঙ্গ তুলেন। কার্তিক দা একটি কথা দিয়ে শুরু করেছিলেন যে সে ঠাকুর অন্য সকল শিশুর থেকে আলাদা ছিলেন। তিনি যখন ভূমিষ্ঠ হলেন শিশুরা সাধারণত কাঁদে, আর ঠাকুর হেসেছিলেন। তিনি হেসেছিলেন জগৎকে হাসানোর জন্যই। তিনি আজকে তার এই সৎসঙ্গের যে মিশন, সমস্ত মানুষকে, সমস্ত সত্তাকে এই হাসির খোরাক, হাসির যে নীতিবিধিগুলোকে সহজ করে জানার মধ্যে দিয়ে আনতে পারছে প্রত্যেকটি সাধারণ মানুষ, খুব সাধারণ মানুষ। আর আচার্যদের ওই জিনিসগুলো প্র্যাকটিক্যালি করে আমাদের কাছে উদাহরণস্বরূপ সেগুলো আমাদের কাছে খুব অনুকরণীয় হয়ে গেছে, যে প্রত্যেকটি মানুষকে ইষ্টের সাথে বাস্তবভাবে যুক্ত করলেই সেই মানুষটা তরতর করে জীবনের দিকে এগিয়ে যাবে, তার কথা চিন্তা করতে হবে না। অর্থ, মান, যশ সব এসে যাবে, আমরা ওইগুলোর পেছনে যেন না ছুটি। এর আগেও আলোচনা পত্রিকাতে আপনারা সবাই পড়েছেন। এবার পড়াশোনা করা লাগে একটু, ঠাকুরের বই পুস্তকগুলো সংগ্রহ করে পড়া, মাসিক পত্রিকাগুলো সেগুলো আগ্রহ সহকারে সংগ্রহ করা এবং পড়া, বাড়িতে সকলকে নিয়ে ওগুলো নিয়ে চর্চা করা। জানো, এই মাসের আলোচনা পত্রিকাতে এইরকম একটা ঠাকুরের দয়ার কথা পড়েছি, এরকম একটা প্রবন্ধ পড়েছি। খেতে বসেও তো আমরা সবার সাথে এগুলো নিয়ে আলোচনা করতে পারি। এগুলো একটা সম্পদ, জানেন। কোনোটাকেই একটু তাচ্ছিল্য করবো না যে না ওগুলো পড়াশোনা না করলে এমনি হবে, সব কিছু করতে হবে। ঠাকুরের গ্রন্থাদি 2-4টে করে পাতা রোজ উল্টানোর অভ্যাস করতে হবে। আমি নিজে ফেল করি যে ঠাকুরের গ্রন্থের মধ্যে দিয়ে যেই কিছুটা সময় অতিবাহিত হলো, সেই সময় যেন ঠাকুরের সাথে আমি মনপ্রাণে আমি যেন তার সাথে যুক্ত ছিলাম। সেই সময় 1948 সালের ঘটনা, 1950 সালের ঘটনা বা তারও আগেকার ঘটনা, তখনকার যে প্রসঙ্গগুলো আসলো, সেই প্রসঙ্গগুলোর সম্বন্ধে আমার সম্যক হলো, আমার একটা পরিষ্কার ধারণা হলো যে এই ব্যাপারটা আমাদের এই এত কিছুর ভেতরে সামাজিক কতগুলো জিনিস খুব গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে বিবাহ। আমি আমার ব্যক্তিগত জীবন দিয়ে এটা উপলব্ধি করি যে আমাকে প্রথম জীবনে তো কেউ সেভাবে গাইড করতে পারেনি। আমি যতটুকু পেয়েছি আমার মা বাবার সান্নিধ্যে, তাদের যে অর্জিত সংস্কারের মধ্যে দিয়ে যেটুকু পেয়েছি। বিবাহ নারী পুরুষ এটা শাশ্বত, এটা তো চিরন্তন, এটাই আমাদের জীবনধারার একটা স্বাভাবিক ছন্দ, স্বাভাবিক প্রক্রিয়া। তো এই যে জিনিসগুলো আজকে আমাদেরকে ভাবায় যে সংযম, প্রত্যেকটা জিনিসের অর্থ, আমি আমার জীবনের অর্থটা কি, আমাদের বাড়িতে সেই জিনিসগুলো আলোচনা হয় না। ঠাকুরের সমস্ত জিনিস, ঠাকুর সমস্ত ওই গ্রন্থাদির মধ্যে দিয়ে, তার আলোচনার মধ্যে দিয়ে ওইগুলো জানার সুযোগ হয়। ওইগুলো করলে জানাটা শত হয়ে ওঠে এবং তখন আমরা বাড়িতে সবার ভিতরে আলোচনা করতে পারি। আমাদের ছোট ছোট বাচ্চাদের প্রাথমিক অবস্থা থেকে ওই মানসিকতাটা তৈরি করে দিতে পারি। ওই মানসিকতা তৈরি হয়ে গেলে পরে সেই শিক্ষা এমন একটা জিনিস, তার মনোজগৎকে এমনভাবে উদ্বুদ্ধ করবে, তখন আর তারা বেলাইন হবে না। আর সেইখান থেকে দেব সন্তান সহজভাবে ঘরে ঘরে পাওয়ার একটা রাস্তা তৈরি হয়ে যাবে। আমরা ঠাকুর একবারে নিশ্চিত করে বলেছেন, তোমরা সেই রকম তৈরি হও, দেখবে তোমাদের ঘরে ঘরে সেই দেব সন্তান আসবে, ঈশ্বরকোটি সন্তান আসবে, যে স্বতঃস্ফূর্তভাবে আজকে আমাদের দেওঘরে
আচার্য জ্যেষ্ঠ পুত্র, সে আমাদেরকে পথ দেখাচ্ছে যে আমি হতে পারি তোমাদের ঘরেও আমার মতো সেই রকম দেবশিশু এসে আবার জগৎকে আরো আলোকিত করবে, আলো এগিয়ে নিয়ে যাবে। আজকে মানুষের সত্যিকারের যে প্রসঙ্গটা সুমন শুরু করেছিল, মানুষ সত্যি খুব মানে অন্তরে প্রত্যেকটি মানুষের ভেতরে দেখা যাচ্ছে তারপর হাহাকার, কিছু যেন একটা নাই, প্রাণ খুলে মানুষ হাসতে হাসতে হাসার জন্য আজকে তৈরি নেই। বয়স তো হবেই, স্বাভাবিক নিয়মে বয়সের যে ধারা সেটা তো আসবেই। বয়স হয় শরীরের, মনের তেমন কিছু সত্যি বয়স হয় বলে আমার মনে হয় না। আচ্ছা, যে সে কথাই বলেছেন, বয়স বৃদ্ধ হলেও মনের সাথে সে মানুষ মনকে নিয়ে চলে। বলছে যে একজন মানুষকে রাস্তা ধরেছে, দত্ত ধরে ফেলেছে, একদম তাকে পাকড়াও করে ফেলেছে, বলে যে এবার তো তোমাকে মেরে ফেলে দেবে। তখন সে মনে মনে বলছে, তুমি আমার শরীরটাকে ধরেছো, আমার মনটাকে তুমি ধরনি, মনটাকে মারতে পারবে না। অর্থাৎ তার মনের শক্তি এইরকম, মনের শক্তি আমাদের এই কাজগুলোর মধ্যে দিয়ে, যে কাজটা হচ্ছে আমরা যে এলাকায় থাকি, আচার্যদেব সে কথাই বলছেন, খুব দূরে দূরে যেতে হবে না, সে এলাকায় আশেপাশে প্রত্যেকটি বাড়িতে আমরা যেন যাই। এটা হল ননীদা, আপনি তো বলছেন আমাদেরকে, আপনি কি যান? কথা হচ্ছে আমাকেই যেতে হবে, আমি যেন যাই এবং আমি যেন উদাহরণ সেট করি, আমাকে দেখে যেন আরেকজন মানুষ আসে, আরেকজনকে নিয়ে যাই। যে জিনিসটা বলছে সকলকে যাজন করতে হবে। ঠাকুর আমাদের বহু আগে বারবার বলছেন, হোস না যোগী হোস না ধ্যানী, গোসাই গোবিন্দ যাই না হোস, যজন যাজন ইষ্টভীতি এনা করলে তুই কিছুই নোস। তা আমরা ইষ্টভীতি করি, ইষ্টভীতি পাঠাই, তারও অনেক গ্রেডেশন আছে। কেউ সময় মতো পাঠায় না, কেউ 2 মাস পরে পাঠায়। এগুলো করতে করতে অনেকটাই ধাতস্থ হয়েছে মানুষ। এবার যজন যাজন, যজন কথাটা এত ব্যাপক, শেখা, ঠাকুরকে আত্মস্থ করা, আমি এটা ফিল করি, আমি মনে করি যজনটা কি, কি যজন বলতে আমি কি বুঝি। একটা সিলেবাস আছে না, যে কোনো জিনিসের, মাধ্যমিকের একটা সিলেবাস আছে, গ্র্যাজুয়েশনের একটা সিলেবাস আছে, মাস্টার ডিগ্রির একটা সিলেবাস আছে, প্রত্যেকটা জিনিসের একটা সিলেবাস আছে। আমাদের জীবনের সিলেবাসটাই হচ্ছে যজন। ঠাকুর হচ্ছেন জীবনের মূর্ত আদর্শ। আমার ঠাকুরকে জানা, তার দীক্ষা নেওয়ার সাথে সাথেই তার মন্ত্র পেলাম, মন্ত্রের আচরণ, মন্ত্রকে জপা, তাকে জানা। আর তাকে জানা মানে তার জীবন শৈলী আমার জানা, তার একটা কি বলবো, তার একটা জীবনী তৈরি লেখা আছে, দুটো লেখকের, একটা শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আর একটা হচ্ছে যেমন তাকে দেখি। দুটোই তার জন্ম থেকে যতটুকু পারা যায় এটা তারা লিপিবদ্ধ করেছে। তা মানুষ তো, তারাও তো একজন মানুষ আমাদের মতো। একটা পরম পরম পুরুষকে মানুষের দৃষ্টিভঙ্গির মধ্যে কতখানি লিপিবদ্ধ করা যায় সেটা তো একটা ব্যাপার আছে। কারণ তিনি আমার ভেতরে প্রকাশিত না হলে আমার ক্ষমতা নেই আমি তাকে ব্যক্ত করি বা তাকে রিয়ালাইজ, তাকে অনুভব করি। তো তাকে অনুভব করার জন্য গভীরভাবে আকুতি নিয়ে তাকে ভালোবাসা লাগে। আর ভালোবাসার জিনিসটাই হচ্ছে ওই পঠন পাঠন, এই আলোচনা শোনা, ঠাকুরবাড়িতে যাওয়া, প্রত্যক্ষ করা, এইগুলোর মধ্যে দিয়েই মানুষের যাওয়া। আমারও এরকম হয়েছে। আমার ব্যক্তিগত জীবনেও আমি আজকে যেটা রিয়েলাইজ করেছি, 40 বছর আগে সেটা রিয়েলাইজেশন আমার ছিল না, আমিও কিছু বুঝতাম না। 1980 সালে প্রথম ঠাকুরবাড়িতে যাই, কি করে হাঁটু গেড়ে প্রণাম করতে হয় সেটাও জানা ছিল না আমার। আমি ফুল প্যান্ট পরে গেছি, তখন ফুল প্যান্টে ধুলো লাগবে বলে ফুল প্যান্টটাকে হাঁটুর উপরে উঠিয়ে তারপরে প্রণাম করেছিলাম, প্রথমবার আমার মনে পড়ে। সেই অভ্যাস, সেই ভাবগুলো ঠাকুর দয়া করে পাল্টিয়ে দিয়েছেন।
তো এই করার মধ্যে দিয়ে আর পড়ার নেশাটা ছিল ওই জন্য। আলোচনা পত্রিকা পেলে প্রথম থেকে শেষ পর্যন্ত না পড়ে, আলোচনা পত্রিকার প্রথম মূল্য ছিল 1 টাকা, এরকম খবরের কাগজের পেপার, সেই পেপারে ছাপা হতো। তারপরে ধীরে ধীরে বেড়ে আজকে এইটা হয়েছে। আজকে আলোচনা পত্রিকা অনেক সমৃদ্ধ হয়েছে নানা দিক দিয়ে, আর তার মধ্যে এত ইনফরমেশন থাকে, সত্যি সত্যি যারা পাঠ করেন তারা তো এটা অনুভব করেন, যারা পাঠ করেন না, আমার ভীষণ আপনাদের কাছে নিবেদন, অবশ্যই আলোচনা পত্রিকা পড়বেন। পুজোবার দাদা তিনি এক কনফারেন্সে কথা বলেছিলেন যে বাংলা ভাষায় উড়িয়া এবং হিন্দি আর একটা ইংরেজি পত্রিকা বেরোয়। ইংরেজিতে লাইগেট, উর্জনা, শাশ্বতী আর আলোচনা, এই 4টে পত্রিকা বেরোয়। বাংলায় আলোচনা পত্রিকার সংখ্যা সেই সময় যেদিন আলোচনা করছিলেন তিনি বললেন 35,000 মাত্র। আমরা কি পারি না এটাকে 1 লক্ষ করতে? তিনি সেই আশা আমাদের কাছ থেকে চেয়েছিলেন। 1 লক্ষ আলোচনা পত্রিকা প্রতি মাসে বিক্রি হয়, এটা কোনো কথাই না। আমি মহানন্দাপল্লী মন্দিরের যে স্ট্যাটিস্টিক্সটা দেখি, লালুদার ঘরে প্রায় যে দেখি যে অন্য মাসের আলোচনা জমা হয়ে আছে। কি বলে আলোচনা, এটা আলোচনাটা এখানে থেকে গেছে, বলে যে থেকে গেছে, তাতে বিক্রি হয় না। আমি নিজে ব্যক্তিগতভাবে কতগুলো আলোচনা নিয়ে এবারই সেবারই দিয়ে যেতাম। আমি বললাম, মা পড়ো তো এটা। না, কাজের মধ্যে না পড়াই হয় না, শিক্ষকতা করে, এ করে সে করে, একটা নেশা, ওর প্রতি একটা ভালোবাসা, ওর প্রতি একটা টান। এটা ঠাকুর বাড়ির পত্রিকা, ঠাকুরের মুখপত্র, এটা এর মধ্যে দিয়ে আমার জীবন বৃদ্ধির অনেক উপকরণ এর মধ্যে নানাভাবে বলা আছে, কত কিছু টুকিটাকি আছে। একটা পত্রিকাকে সম্পাদন করতে গেলে কত একটা ইনফ্রাস্ট্রাকচার দরকার হয়, কত লেখক, কত কিছু, সবটা দিয়ে তারপরে সে পত্রিকাটাকে সম্পূর্ণ করে আমাদের ঘরে রেডিমেড চলে আসছে পত্রিকাটা। অমূল্য সম্পদ, আমরা সেগুলো নিতে পারি। আর পুস্তকাদি অবশ্যই খরিদ করবেন, 1-2 করে। দেওঘরে গেলে প্রথমেই আমি ওই পুস্তক বিক্রয় কেন্দ্রে আমি বহুদিন ওখানে থাকার সুযোগ আমার হয়েছিল। আমি যারা 1-2 করে ক্যাশ মেমো নিয়ে পুস্তক নেওয়ার জন্য আসতাম, বললাম, মা আগে ঠাকুর বাড়িতে এসে না যা ফিরে যাওয়ার যে পয়সাটা সেটা রেখে বাকি টাকা দিয়ে যতটুকু হয় পুস্তক কিনে নিয়ে যাবেন। এটা আপনার বাড়ির কাছে যে কোথাও আপনি খুঁজলেও পাওয়া যাবে না। আগে আমাদের সিদ্ধার্থ বুক ডিপো, সিদ্ধেশ্বরী বুক ডিপোতে ওরা কিছু কিছু বই রাখতো, তো পাঠকের অভাবে সেটাও ওরা ডিসকন্টিনিউ করে ফেলেছে, সেটা আর রাখে না। পড়াশোনা সব বাড়িতেই আছে, পড়াশোনা যে নেই, কোনো মা হয়তো পড়াশোনা শেখেননি। আমার মা লেখাপড়া জানতেন না, কখনো জানতেন, কিন্তু তার শোনার আগ্রহটা ছিল। এই শুনে এ নিয়ে একটা আস্বাদন করা যায়। মানসিক রোগের কথা বলছে, সত্যি তাই, এর সাথে সব রিলেটেড আছে জানেন। আহার, আমার কি মনে হয় জানেন, যে সস্তৈনী ব্রত, এটা তো একেবারে মাস স্কেলে প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা যারা যোগ্য, প্রত্যেকেই যারা এলিজিবল আর কি, যেটাকে বলে ইংরেজিতে, যারা বিবেচিত, প্রত্যেকেরই সৎসঙ্গী দীক্ষান্তে সস্তৈনী ব্রত পালন করা উচিত। সস্তৈনী নিয়ে একটা শুধু ভীতি কেমন করে কাজ করে আমি জানি না। আর ঠাকুর আমাদের শিখেছেন, আগে সাহসী হও, তবে জানা যাবে তোমার ধর্মরাজ্যে ঢোকবার অধিকার জন্মেছে। আমি আমার ব্যক্তিগত জীবনে দেখেছি সাহসিকতা কতখানি ছিল জানি না। আমি যাকে শ্রদ্ধা করতাম, ভালোবাসতাম, গুরু ভাই, উনি যা বলতেন আমি তাই করতাম। ননিদা ঠাকুর বাড়ি যাবেন? হ্যাঁ যাবো। ননিদা 1-2 কথার মধ্যে তাহলে আপনি কালকে না খেয়ে সকালবেলায় চলে আসেন, সস্তৈনী নেবেন। সস্তৈনী কিচ্ছু জানতাম না, আমার পরিবারের সস্তৈনীর কোনো টাচই ছিল না, স্টার্ট হয়ে গেল সস্তৈনী। আজকে ঠাকুরের দয়ায় বাড়ির
প্রত্যেকটি সদস্য তারা ইষ্টমুখী এবং ওই নিরামিষ যে জিনিসটা সেটা একদম ছোট থেকে শুরু হয়ে গেছে। এটা আর পিছনে তাকাতে হয়নি। এই জীবনের যে কত বড় অপরচুনিটি, কত বড় সুযোগ আমাদের। সস্তায়নী মানে সত্তা আমাদের শরীরে থাকে, তো শরীরটা হচ্ছে আধার, সেই সত্তার পরিপূরক হচ্ছে সস্তায়নী। সত্তা সচ্চিদানন্দময়, তিনি আনন্দে থাকবেন। আর এর সাথে সাথে রক্তের উপাদান যেটা, সেটা একেবারে ওতপ্রোতভাবে জড়িত। আমরা ডাক্তারি শাস্ত্র নাই বা পড়ি, আমি যাই আহার করব আমার রক্তের উপাদান তদনুরূপভাবে তৈরি হবে। আমরা জানি রক্তের সাধারণত দুটো বিভাগ আছে, একটা হচ্ছে অ্যাসিডিক আর একটা হচ্ছে অ্যালকালাইন, অর্থাৎ একটা হচ্ছে ক্ষারধর্মী আর একটা হচ্ছে অম্লধর্মী। তো সহজ কিছু সবজি, সেই জিনিসগুলো যদি আমরা নিত্য আহারের মধ্যে রাখি, আমাদের রক্ত সব ক্ষারধর্মী হবে। আর ক্ষারধর্মী যেগুলো হয় সেগুলো রোগ প্রতিরোধ ইত্যাদি ব্যাপারে অত্যন্ত সহায়ক হয়। খাদ্যের পরিমাণ, কোন খাবার কখন খাবো ইত্যাদি বহুবিধ জিনিসগুলো মানুষ নিজের ভেতর থেকে এগুলোকে এর উপযোগিতা, এর যে সুফল, এই সুফলগুলোকে সে নিজের ভেতরে উপলব্ধি করে এগুলো বাড়িতে আস্তে 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 এটা চালিয়ে যাবে সবাই। আর জীবনটা দেখবেন কেমন আনন্দে ভরপুর হয়ে ওঠে। তখন জীবনে পরিপূর্ণ প্রেমের আস্বাদনকে উপভোগ করবেন, সবাইকে প্রেমের প্রসাদ অকাতরে বিলাতে পারবেন। মন খুব চায় অনেক গল্প করি, আর আমি তো বক্তা নয়, তবু ইচ্ছে করে কিছু গুছিয়ে বলার চেষ্টা করি। এলোমেলো ভাবে অনেক কথাই বলার ইচ্ছে করলো। সবাই ভালো থাকেন, আনন্দে থাকেন। জয় গুরু।